নমস্কার বন্ধুরা, আজকের গল্প শুরু করার আগে লেখক সম্বন্ধে আপনাদের কাছে কিছু বক্তব্য পেশ করতে চাই। যার গল্পকার হওয়ার আদৌ কথা ছিল না, তিনি গল্পকার হলেন এবং মোট 9টি গল্পগ্রন্থে একটি অসমাপ্ত গল্পসহ মোট 100টি গল্প লিখে গল্পকার জীবনের সমাপ্তি টানলেন। তিনি একজন গল্পকার হিসেবে নিজের বৈধতা নিজেই প্রতিষ্ঠা করেন। গল্প শুধু বাংলা সাহিত্যে ছোট গল্পের সংখ্যা বৃদ্ধি করেনি, তার গল্পের এই ঐশ্বর্যাবলী ধারায় এক বিশেষ স্বাদ আর শৈলী সংযোজন করেছে। রবীন্দ্রনাথ তাকে বা তার গল্পাবলীকে বলেছিলেন চরিত্র চিত্রশালা। তার গল্পে যে অনেক বিচিত্র ধরনের চরিত্রের দেখা বাংলা সাহিত্যে প্রথম আমরা পাই। তাকে অভাবিত গল্পকার বলার আরও কারণ এই যে তার জীবিকা আর ব্যক্তিত্বের সঙ্গে হাস্যরসিক গল্পকারের ভূমিকা আমাদের সাদা চোখে যথেষ্ট খাপ খায় না। যিনি গল্পে ও অন্যান্য রচনায় এত বেশি মুখর ও স্বচ্ছন্দ, তিনি বাড়িতে আড্ডায় উপস্থিত থাকলেও কদাচিৎ মুখ খুলতেন। একবার আঙুল কেটে যাওয়ায় হাতে ব্যান্ডেজ বেঁধে বাড়িতে বসেছিলেন। বারবার একই কথা সকলে বলতে লাগলো এবং একই প্রশ্নের উত্তর দিতে হবে বুঝে পিছনে দেয়ালে একটি কাগজ সেঁটে দিয়েছিলেন। কেটে গিয়েছিল, সেরে যাবে, চিন্তার কিছু নেই, এই বলে। প্রায় 100টি গল্প লিখলেও তিনি একটিও উপন্যাস লেখেননি। আজকে আমরা বলছি লেখক রাজশেখর বসু সম্বন্ধে, যিনি পরশুরাম ছদ্মনামে লিখতেন। রাজশেখরের পরিবার বিহারের দ্বারভাঙা প্রবাসী ছিল, কিন্তু তার জন্ম হয় বর্ধমানের বামুনপাড়া গ্রামের মামাবাড়িতে 1880 সালে 16ই মার্চ। বাবা চন্দ্রশেখর বসু, মা লক্ষ্মীমণি দেবী। তাঁরা ছিলেন 4 ভাই। পিতা বিদ্যাচর্চা করতেন এবং তত্ত্ববোধিনী পত্রিকায় লেখার সূত্রে ব্রাহ্মদের সঙ্গে তার সংযোগ গড়ে উঠেছিল। তার বিদ্যানুরাগ, কর্মনিষ্ঠা আর ব্যক্তিগত শৃঙ্খলাবোধ তার পুত্র সন্তানদের জীবনকেও প্রভাবিত এবং সমৃদ্ধ করেছিল। শিশু রাজশেখরের ডাকনাম ছিল ফটিক। শৈশবে তার যন্ত্রপাতি সম্বন্ধে এক অসুস্থ কৌতূহল ছিল। খেলনা হিসেবে কোনো যন্ত্র পেলেই তা ভেঙে দেখতে বিলম্ব করতেন না। তার শৈশবের প্রথম 7 বছর কাটে মুঙ্গেরের খড়গপুরে। পরে দ্বারভাঙার মহারাজা স্কুলে ভর্তি হয়ে 1895 সালে এন্ট্রান্স পরীক্ষায় পাশ করেন। তারপরে FA বা ফার্স্ট আর্টস পড়েন পাটনা কলেজে। তা পাশ করে কলকাতায় প্রেসিডেন্সি কলেজে বিজ্ঞানে স্নাতক ক্লাসে ভর্তি হন এবং এই 1897 সালে তখনকার সামাজিক প্রচলন অনুযায়ী শ্যামাচরণ দের পৌত্রী মৃণালিনীর সঙ্গে তার বিবাহ হয়। তাদের একমাত্র কন্যা সন্তান প্রতিমার অকাল প্রয়াণ ঘটে। 1899 সালে রসায়ন আর পদার্থবিদ্যায় অনার্স নিয়ে তিনি 2য় শ্রেণীতে পাশ করেন, কিন্তু পরের বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের রসায়ন শাস্ত্রে MA পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। এরপরে আইনে BL পরীক্ষাও পাশ করেন, কিন্তু খুব সত্বরই ওকালতির প্রতি তার আগ্রহ উধাও হয়। 1903 সালে আচার্য প্রফুল্লচন্দ্রের ডাকে তিনি বেঙ্গল কেমিক্যালের রসায়নবিদের চাকরি নেন এবং ক্রমে এর সর্বময় কর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
1932 সালে অবসর নেন। সাময়িক পত্রে তার গল্পগুলি প্রকাশিত হতে থাকে 1929 থেকে 1922 থেকে। শেষ লেখা প্রকাশিত হয় শ্রীমদ্ ভাগবত গীতা মৃত্যুর পরের বছরে 1968-তে, যদিও বইটি বহু আগে প্রস্তুত করা হয়েছিল। লেখক রাজশেখর বসু, যিনি ছদ্মনাম পরশুরামে লিখতেন, তার মৃত্যু হয় 1960 সালের 27 এপ্রিল। আজকে আমি যে গল্পটি পাঠ করতে চলেছি সেটি সম্পাদনা ও ভূমিকায় রয়েছেন পবিত্র সরকার। গল্পের লেখক রাজশেখর বসু, ছদ্মনাম পরশুরাম। গল্পগ্রন্থ গড্ডালিকা থেকে নেওয়া। শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। মাঘ মাস, 1326 সাল। এইমাত্র আরমানি গির্জার ঘড়িতে বেলা 11টা বেজেছে। শ্যামবাবু চামড়ার ব্যাগ হাতে ঝুলিয়ে জুডাস লেনের একটি বাড়ির 3 তলায় প্রবেশ করলেন। বাড়িটা বহু পুরনো। ক্রমাগত চুন ও রঙের প্রলেপে লোমচর্ম কল্পিত কেশ বৃদ্ধের দশা হয়েছে। নিচের তলায় অন্ধকারময় মালের গুদাম, উপরতলার সামনে অনেকগুলো ব্যবসায়ীর অফিস, পিছনে বিভিন্ন জাতীয় কয়েকটি পরিবার পৃথক পৃথক অংশে বাস করে। প্রবেশপথের সামনেই 3 তলা পর্যন্ত কাঠের সিঁড়ি। সিঁড়ির পাশের দেওয়াল আগা গোড়া তামাটে, যদিও নিষেধের নোটিশ দেওয়া আছে। কোনো এক নিংটি ইঁদুর ও আরশোলা পরস্পর অহিংসভাবে স্বাচ্ছন্দ্যে বিচরণ করছিল। এরা আশ্রমের হরিণের মতো ভয়শূন্য, সিঁড়ির যাত্রীদের গ্রাহ্য করে না। অন্তরালবর্তী সিন্ধি পরিবারের রান্নাঘর থেকে বেরোনো হিঙের তীব্র গন্ধের সাথে নর্দমার গন্ধ মিলে সমস্ত স্থান আমোদিত করেছে। অফিস সবের মালিকেরা সামান্য বিষয়ে মত্ত। কেনা বেচা, হ্রাস বৃদ্ধি, আদায় উসুল ইত্যাদি মহৎ ব্যাপারে ব্যতিব্যস্ত হয়ে দিন কাটাচ্ছেন। শ্যামবাবু 3 তলায় উঠে একটা ঘরের তালা খুললেন। ঘরের দরজার পাশে কাঠের ফলকে লেখা আছে, ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল, জেনারেল মার্চেন্টস। এই কারবারের মালিক নিজে শ্যামবাবু এবং তার শ্যালক বিপিন চৌধুরী, বিএসসি। ঘরে কয়েকটি টেবিল, চেয়ার, আলমারি প্রভৃতি অফিসের সরঞ্জাম। টেবিলের উপর নানা রকমের খাতা বিলির জন্য ছাপানো বিজ্ঞাপনের স্তূপ, একটা পুরনো থাকাস ডিরেক্টরি, একখণ্ড ইন্ডিয়ান কোম্পানিজ আইন, কয়েকটি বিভিন্ন কোম্পানির নিয়মাবলী বা আর্টিকেলস এবং অন্যরকম কাগজপত্র। দেওয়ালের তাকের উপর কতগুলো ধুলো পড়া কাগজ মোড়া শিশি এবং শূন্যগর্ভ মাদুলি। এককালে শ্যামবাবু পেটেন্ট ও স্বপ্নাদ্য ওষুধের কারবার করতেন। এগুলি তারই প্রমাণ। শ্যামবাবুর বয়স 50-এর কাছাকাছি। গাঢ় শ্যামবরণ, কাঁচা পাকা দাড়ি, গলা পর্যন্ত চুল, থোটা লোমশ দেহ। অল্প বয়স থেকে তার স্বাধীন ব্যবসায় ঝোঁক, কিন্তু এ পর্যন্ত নানা রকম ব্যবসা করেও বিশেষ সুবিধে করতে পারেননি। ইবি রেলওয়ে অফিসের চাকরি তার জীবিকা নির্বাহের প্রধান উপায়। দেশে কিছু দেবোত্তর সম্পত্তি এবং একটি জীর্ণ কালী মন্দির আছে।
কিন্তু তার আয় সামান্য। চাকরির ফাঁকে ব্যবসার চেষ্টা করেন। এই বিষয়ে শ্যালক বিপিনই তার প্রধান সহায়। সন্তানাদি নেই। কলকাতার বাসায় স্ত্রী ও শ্যালক সহ বাস করেন। ব্যবসার কিছু উন্নতি হলে চাকরি ছেড়ে দেবেন, এই রকম ইচ্ছে আছে। সম্প্রতি 6 মাসের ছুটি নিয়ে নতুন উদ্যমে ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল নামে অফিস প্রতিষ্ঠা করেছে। শ্যামবাবু ধর্মভীরু লোক, পঞ্জিকা দেখে জীবনযাত্রা নির্বাহ করেন এবং অবসর মতো তান্ত্রিক সাধনা করে থাকেন। বৃথা অর্থাৎ খিদে না থাকলে মাংস ভোজন এবং অকারণে কারণ পান করেন না। কোনো সন্ন্যাসী সোনা করতে পারে, কার কাছে দক্ষিণাবর্ত শঙ্খ বা একমুখী রুদ্রাক্ষ আছে, কে পারদ ভস্ম করতে জানে, এই সব সন্ধান প্রায়ই নিয়ে থাকেন। কয়েক মাস ধরে বাড়িতে গেরুয়া বসন পড়ছেন এবং কয়েকটি অনুরক্ত শিষ্য জোগাড় করেছেন। শ্যামবাবু আজকাল মধ্যে মধ্যে নিজেকে শ্রীমৎ শ্যামানন্দ ব্রহ্মচারী আখ্যা দিয়ে থাকেন এবং অচিরেই এই নামে সর্বত্র পরিচিত হবেন বলে আশা করেন। শ্যামবাবু তার অফিস ঘরে ঢুকে একটি সার্ধ-দ্বিপাদ ইজি চেয়ারে কিছুক্ষণ বিশ্রাম করে ডাকলেন, বাঞ্ছা, ওরে বাঞ্ছা। বাঞ্ছা শ্যামবাবুর অফিসের বেয়ারা। ততক্ষণ পাশের গলিতে টুলে বসে ঢুলছিল। প্রভুর ডাকে তাড়াতাড়ি উঠে আসলো। শ্যামবাবু বললেন, গঙ্গা জলের বোতলটা আন, আর খাতাপত্রগুলো একটু ঝেড়ে মুছে রাখ, যা ধুলো হয়েছে। বাঞ্ছা একটা তামার কুপি এনে দিল। শ্যামবাবু তার থেকে একটু গঙ্গা জল নিয়ে মন্ত্রোচ্চারণ করতে করতে ঘরের ভেতরে ছিটিয়ে দিলেন। তারপর টেবিলের দেরাজ থেকে একটা সিঁদুর মাখানো রাবার স্ট্যাম্পের সাহায্যে 108 বার দুর্গা নাম লিখলেন। স্ট্যাম্পে 12 লাইন শ্রী শ্রী দুর্গা খোদিত আছে, সুতরাং 9 বার ছাপালেই কার্যোদ্ধার হয়। এই খাটুনি কমানো যন্ত্রটির আবিষ্কর্তা শ্রীমান বিপিন। তিনি এটার নাম দিয়েছেন দি অটোমেটিক শ্রী দুর্গা গ্রাফ এবং পেটেন্ট নেওয়ার চেষ্টায় আছেন। এই রকমের নিত্য কাজ সম্পূর্ণ করে শ্যামবাবু খুশি মনে ব্যাগ থেকে ছাপাখানার একটা ভিজা প্রুফ বের করে নিয়ে সংশোধন করতে লাগলেন। কিছুক্ষণ পরে জুতার মশমশ শব্দ করতে করতে অটলবাবু ঘরে এসে বললেন, এই যে শ্যামদা, অনেকক্ষণ এসেছেন বুঝি? বড় দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না। হাইকোর্টে একটা মোশন ছিল। ব্রাদার ইন ল কোথায়? শ্যামবাবু, বিপিন গেছে বাগবাজারে, 3 কড়ি বারুজ্যের কাছে, আজ পাকা কথা নিয়ে আসবে। এই এলো বলে। অটলবাবু চাপকান চোপাধারী সদ্যজাত অ্যাটর্নি। বাবার অফিসে সম্প্রতি জুনিয়র পার্টনার রূপে যোগ দিয়েছেন। ফর্সা সুপুরুষ, বিপিনের বাল্যবন্ধু। বয়স কম হলেও চাতুর যে পরিপক্ক। জিজ্ঞাসা করলেন, বুড়ো রাজি হলো? আচ্ছা, ওকে ধরলেন কি করে? শ্যাম, আরে 3 কড়ি বাবু হলেন গিয়ে শরতের খুড়শ্বশুর, বিপিনের মাসতুতো ভাই শরৎ। ওই শরতের সঙ্গে গিয়ে 3 কড়ি বাবুকে ধরি। সহজে কি রাজি হয়? বুড়ো যেমন কঞ্জুস তেমনি সন্দিগ্ধ। বলে, আমি হলেন রায় সাহেব, রিটায়ার্ড ডেপুটি, গভর্নমেন্টের কাছে কত মান, কোম্পানির ডিরেক্টর হয়ে শেষে পেনশন খোয়াবো। তখন উদাহরণ দিয়ে বোঝালাম, কত রিটায়ার্ড বড় বড় অফিসার তো ডিরেক্টরি করছেন,
আপনার কিসের ভয়? শেষে যখন শুনলেন যে প্রতি মিটিংয়ে 32 টাকা ফি পাবে, তখন একটু ভিজল। অটল: কত টাকা শেয়ার নেবে? শ্যাম: তাতে বড় হুঁশিয়ার, বলে, তোমার ব্রহ্মচারী কোম্পানি যে লুট করতে না, তার জামিন কে? তোমরা শালা ভগ্নিপতি মিলে ম্যানেজিং এজেন্ট হয়ে কোম্পানিকে ফেল করলে, আমার টাকা কোথায় থাকবে? বললুম, মশাই, আপনার মতো বিচক্ষণ সাবধানী ডিরেক্টর থাকতে কার সাধ্য লুট করে? খরচপত্র তো আপনার চোখের সামনেই হবে। ফেল হতে দেবেন কেন? মন্দটা যেমন ভাবছেন, ভালোর দিকটাও দেখুন। কীরকম লাভের ব্যবসা! খুব কম করেও যদি 50% ডিভিডেন্ড পান, তবে 2 বছরের মধ্যে আপনার ঘরের টাকা ঘরে ফিরে এলো। শেষে অনেক তর্ক বিতর্কের পর বললেন, আচ্ছা, আমি শেয়ার নেব, কিন্তু বেশি নয়। ডিরেক্টর হতে গেলে যেটুকু টাকা দেওয়া দরকার, তার বেশি নেব না। আজ মত স্থির করে জানাবেন, তাই বিপিনকে পাঠিয়েছি। অটল: অমন খুঁতখুঁতে লোক নিয়ে ভালো করলেন না শ্যামদা। আচ্ছা, মহারাজাকে ধরলে না কেন? শ্যাম: মহারাজাকে ধরলে বড় শিকারি চাই, তোমার আমার কর্ম নয়। তাছাড়া 5 ভূতে তাকে শুষে নিয়েছে, কিছু আর পদার্থ রাখেনি। অটল: খোট্টাটি ঠিক আছে তো? আসবে কখন? শ্যাম: সে ঠিক আছে, এই রকম দাও মারতেই তো সে চায়। এতক্ষণ তার আসা উচিত ছিল। প্রসপেক্টাসটা তোমাদের শুনিয়ে আজই ছাপতে দিতে চাই। 3 বাবুকে আসতে বলেছিলুম, বাতে ভুগছেন, আসতে পারবেন না জানিয়েছেন। রাম রাম বাবু সাহেব। আগন্তুক মধ্যবয়স্ক, শ্যামবর্ণ, পরিধানে সাদা ধুতি, লম্বা কালো বনাতের কোট, পায়ে বার্নিশ করা জুতা, মাথায় হলদে রঙের ভাঁজ করা মলমলের পাগড়ি, হাতে অনেকগুলি আংটি, কানে পান্নার মাকড়ি, কপালে ফোঁটা। শ্যামবাবু বললেন, আসুন আসুন, ওরে বাঞ্ছা, আর একটা চেয়ার দে। ইনি হচ্ছেন অটলবাবু, আমাদের সলিসিটার, দত্ত কোম্পানির পার্টনার। আর ইনি হলেন আমার বিশেষ বন্ধু বাবু গন্ডেরিয়াম বাটপাড়িয়া। গন্ডেরিয়া: সকলই ভগবানের ইচ্ছা, আমি একেলা কি করতে পারি? কুচ্ছু না। শ্যাম: ঠিক ঠিক, যা করেন মা দিন তারিণী। দেখো অটল, গন্ডেরি বাবু যে কেবল পাকা ব্যবসাদার তা মনে করো না। ইংরেজি ভালো না জানলেও ইনি বেশ শিক্ষিত লোক, আর শাস্ত্রেও বেশ দখল আছে। অটল: বাহ, আপনার মতো লোকের সাথে আলাপ হওয়ায় বড় খুশি হলাম। আচ্ছা মশাই, আপনি এমন সুন্দর বাংলা বলতে শিখলেন কি করে? গন্ডেরি: বহুত বাঙালির সঙ্গে আমি মিলামিশা করি, বাংলা কিতাব ভি অনেক পড়েছি, বঙ্কিমচন্দ, রবীন্দ্রনাথ और भी সব। এমন সময় বিপিনবাবু এসে পৌঁছলেন। ইনি একটু সাহেবী মেজাজের লোক, এককালে বিলাতে যাওয়ার চেষ্টা করেছিলেন। পরিধানে সাদা প্যান্ট, কালো কোট, লাল নেকটাই, হাতে সবুজ ফেল্ট হ্যাট, উজ্জ্বল শ্যামবর্ণ, ক্ষীণকায়, গোফের 2 প্রান্ত কামানো। শ্যামবাবু উদ্গ্রীব হয়ে জিজ্ঞাসা করলেন, কি হলো বিপিন? ডিরেক্টর হবেন বলেছেন, কিন্তু মাত্র 2000 টাকার শেয়ার নেবেন। তোমাকে, আমাকে, অটলকে পরশু সকালে ভাত খাওয়ার নিমন্ত্রণ করেছেন,
এই নাও চিঠি। অটল: তিনকড়িবাবু হঠাৎ এত সদয় যে? শ্যাম: বুঝলুম না, বোধহয় ফেলো ডিরেক্টরদের একবার বাজিয়ে যাচাই করে নিতে চান। অটল: যা, একবার কাজ আরম্ভ করুন। আমি মেমোরান্ডাম আর আর্টিকেলসের মুসাবিদা এনেছি। শ্যামদা, প্রসপেক্টাসটি কীরকম লিখলেন পড়ুন। শ্যাম: হ্যাঁ, সকলে মন দিয়ে শোনো, কিছু বদলাতে হয়তো এই বেলা। দুর্গা দুর্গা। জয় সিদ্ধিদাতা গণেশ। 1913 সালের 2 আইন অনুসারে রেজিস্ট্রিতে। শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। মূলধন 10 লক্ষ টাকা, 10 হিসেবে 1 লাখ অংশে বিভক্ত। আবেদনের সঙ্গে অংশ পিছু 2 প্রদেয়। বাকি টাকা 4 কিস্তিতে 3 মাসের নোটিশে প্রয়োজন মতো দিতে হবে। অনুষ্ঠানপত্র: ধর্মই হিন্দুগণের প্রাণস্বরূপ। ধর্মকে বাদ দিয়ে এই জাতির কোনো কর্ম সম্পূর্ণ হয় না। অনেকে বলেন ধর্মের ফল পরলোকে পাওয়া যায়। এটা আংশিক সত্য মাত্র। বস্তুত ধর্মবৃত্তির উপযুক্ত প্রয়োগে ইহলৌকিক ও পরলৌকিক সব রকম উপকার হতে পারে, এই অর্থে সদ্য চতুর্বর্গ লাভের উপায়স্বরূপ এই বিরাট ব্যাপারে দেশবাসীকে আহ্বান করা হচ্ছে। ভারতবর্ষের বিখ্যাত দেব মন্দিরগুলির কীরকম বিপুল আয় তা সাধারণে জানে না। রিপোর্ট থেকে জানা গেছে যে বাংলাদেশের একটি দেব মন্দিরে রোজ যাত্রী সংখ্যা গড়ে 15,000। যদি লোকপিছু 4 আনা মাত্র আয় ধরা যায়, তাহলে বাৎসরিক আয় প্রায় 13.5 লক্ষ টাকা দাঁড়ায়। খরচ যতই হোক, যথেষ্ট টাকা উদ্বৃত্ত থাকে, কিন্তু সাধারণ এই লাভের অংশ থেকে জনসাধারণ বঞ্চিত। দেশের এই বৃহৎ অভাব দূর করার জন্য শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড জয়েন্ট স্টক কোম্পানি তৈরি করা হয়েছে। ধর্মপ্রাণ শেয়ার হোল্ডারদের অর্থে একটি মহান তীর্থক্ষেত্রের প্রতিষ্ঠা হবে। জাগ্রত দেবী সমন্বিত বড় মন্দির নির্মাণ হবে। উপযুক্ত ম্যানেজিং এজেন্টের হাতে কাজকর্ম চালানোর দায়িত্ব দেওয়া হবে। কোনো রকম অপব্যয়ের সম্ভাবনা নেই। শেয়ার হোল্ডাররা আশাতীত দক্ষিণা বা ডিভিডেন্ড পাবেন এবং একাধারে ধর্ম, অর্থ, মোক্ষ লাভ করে ধন্য হবেন। ডিরেক্টরগণ: 1. অবসরপ্রাপ্ত প্রবীণ বিচক্ষণ ডেপুটি ম্যাজিস্ট্রেট রায় সাহেব শ্রীযুক্ত তিনকড়ি বন্দ্যোপাধ্যায়। 2. বিখ্যাত ব্যবসাদার ও করোড়পতি শ্রীযুক্ত গন্ডেরিয়াম বাটপাড়িয়া। 3. সলিসিটর দত্ত অ্যান্ড কোম্পানির অংশীদার শ্রীযুক্ত অটল বিহারী দত্ত, MA BL। বিখ্যাত বৈজ্ঞানিক মিস্টার BC চৌধুরী, BSc ASS USA। 5. কালী পদাশ্রিত সাধক ব্রহ্মচারী শ্রীমৎ শ্যামানন্দ। অটলবাবু বাধা দিয়ে বললেন, বিপিন আবার নতুন টাইটেল পেল কবে? শ্যাম: আর বলো কেন, 50 টাকা খরচ করে আমেরিকা না কামাসকটা থেকে কোথা থেকে এই 3টে হরফ আনিয়েছে। বিপিন: বাহ, আমার কোয়ালিফিকেশন
না জেনেই বুঝি তারা শুধু শুধু একটা ডিগ্রি দিলেন? ডিরেক্টর হতে গেলে একটা পদবি থাকা ভালো না? গন্ডেরি: ঠিক বাত। ভেগ বিনা ভিক মিলে না। আপনিও এখন সে ধুতি উতি ছেড়ে লঙটি পিহেন। শ্যাম: আমি তো আর নাগা সন্ন্যাসী নই, আমি হলুম শক্তি মন্ত্রের সাধক। পরিধেয় হলো রক্তাম্বর। বাড়িতে তো গৈরিকই ধারণ করি, তবে অফিসে পরে আসি না, কারণ বেটারা সব হাঁ করে চেয়ে থাকে। আর একটু লোকের চোখ সওয়া হয়ে গেলে সর্বদাই গৈরিক পরব। যাক, পড়ি শোনো। মেসার্স ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল এই কোম্পানির ম্যানেজিং এজেন্সি থেকে স্বীকৃত হয়েছেন। এটা পরম সৌভাগ্যের বিষয়। তারা লাভের উপর শতকরা 2 টাকা কমিশন নেবেন, এবং যতদিন না, অটলবাবু বললেন, কমিশনের রেট অত কম ধরলেন কেন? 10% অনায়াসে ফেলতে পারেন। গন্ডেরি: কুছ দরকার নেই, শ্যামবাবুর পরবস্তি আপন সে হয়ে যাবে। কমিশনের ইরাদা থোড়াই করেন। যতদিন না কমিশনে মাসিক 1000 টাকা পোষায়, ততদিন শেষোক্ত টাকা অ্যালাওয়েন্স রূপে পাবেন। গন্ডেরি: শুনলেন অটলবাবু, শুনলেন? আপনি শ্যামবাবুকে কি শিখলাবেন? হুগলি জেলার অন্তঃপাতি গোবিন্দপুর গ্রামে সিদ্ধেশ্বরী দেবী বহু শতাব্দী যাবৎ প্রতিষ্ঠিত আছেন। দেবী মন্দির ও তৎসংলগ্ন দেবত্ব সম্পত্তির স্বত্বাধিকারিণী শ্রীমতী নিস্তারিণী দেবী সম্প্রতি স্বপ্নাদেশ পেয়েছেন যে উক্ত গোবিন্দপুর গ্রামে অধুনা সর্বপীঠের সমন্বয় হয়েছে এবং মাতা তার মাহাত্ম্যের উপযোগী সুবৃহৎ মন্দিরে বাস করতে ইচ্ছা করেন। শ্রীমতী নিস্তারিণী দেবী অবলা বিধায় এবং উক্ত দৈবাদেশ স্বয়ং পালন করতে অপারগ। উক্ত দেবত্র সম্পত্তি, মায় মন্দির, বিগ্রহ, জমি, আওলাত আদি এই লিমিটেড কোম্পানিকে সম্পন্ন করেছেন। অটল: নিস্তারিণী দেবী আবার কোথা থেকে এলেন? সম্পত্তি তো আপনার, তাই তো জানতুম। শ্যাম: উনি আমার স্ত্রী। সেদিন তার নামেই সব লেখাপড়া করে দিয়েছি। আমি এসব বৈষয়িক ব্যাপারে লিপ্ত থাকতে চাই না। গন্ডেরি: ভালা বন্দোবস্ত কিয়েছেন। আপনি कोई दूसरे ना? নিস্তারিণী দেবী কোন পাহেচানবে? দাম কত নিচ্ছেন? অতঃপর তীর্থ প্রতিষ্ঠা, মন্দির নির্মাণ, দেবসেবাদি কোম্পানির দ্বারা সম্পন্ন হবে, এবং এতদর্থে কোম্পানি মাত্র 15,000 টাকা পণে সমস্ত সম্পত্তি কেনার জন্য বায়না করেছেন। गौंडेरी: हाथ किया श्याम बाबू। जंगल के भीतर पुराना मंदिर, उसमें 200-400 छुछुंदर, छटक भर जमीन, उस पर 2-4 बांसझाड़, बस इसका दाम 15,000। শ্যাম: কেন, অন্যায়টা কি হলো? স্বপ্নাদেশ, 51 ফিট, এক ঠাই, জাগ্রত দেবী, এসব বুঝি কিছু নয়? গুডউইল হিসেবে 15,000 টাকা খুবই কম। गौंडेरी: अच्छा, यदि कोई शेयर होल्डर हाईकोर्ट में दरखास्त पेश करे सपन उपन सब झूठ
छकलाई के रुपया लिया तब। অটল, সে একটা কথা বটে, কিন্তু এইসব অধিদৈবিক ব্যাপার বোধহয় অরিজিনাল সাইডের জুরিসডিকশনে পড়ে না। আইন বলে ক্রেতা সাবধান, সম্পত্তি কেনাবেচার সময় যাচাই করনি কেন? যা হোক, একবার এক্সপার্ট ওপিনিয়ন নেব। তাড়াতাড়ি নতুন মন্দির আরম্ভ হবে, তার সঙ্গে প্রশস্ত নাট মন্দির, নহবতখানা, ভোগশালা, ভাণ্ডার প্রভৃতি আনুষঙ্গিক বাড়িও থাকবে। আপাতত 10,000 যাত্রীর উপযুক্ত অতিথিশালা বানানো হবে। শেয়ার হোল্ডাররা বিনা খরচায় সেখানে সপরিবারে বসবাস করতে পারবেন। হাট বাজার, যাত্রা, থিয়েটার, বায়োস্কোপ ও অন্যান্য আমোদ প্রমোদের আয়োজন যথেষ্ট থাকবে। যারা দৈবাদেশ বা ঔষধ প্রাপ্তির জন্য হত্যা দিবেন তাদের জন্য বৈজ্ঞানিক ব্যবস্থা থাকবে। মোট কথা, তীর্থযাত্রী আকর্ষণ করার সব রকম উপায় অবলম্বন করা হবে। স্বয়ং শ্রীমৎ শ্যামানন্দ ব্রহ্মচারী সেবার ভার নেবেন। যাত্রীদের কাছ থেকে যে দর্শনী ও প্রণামী আদায় হবে, তাছাড়া আরও নানান উপায়ে অর্থ আসবে। দোকান, হাটবাজার, অতিথিশালা, মহাপ্রসাদ বিক্রয় প্রভৃতি থেকে প্রচুর আয় হবে। এছাড়াও বাই প্রোডাক্ট রিকভারির ব্যবস্থা থাকবে। সেবার ফুল থেকে সুগন্ধি তেল বানানো হবে এবং প্রসাদী বিল্বপত্র মাদুলিতে ভরে বিক্রি হবে। চরণামৃত বোতলে প্যাক করা হবে। বলির জন্য নিহত ছাগলের চামড়া ট্যান করে উৎকৃষ্ট কিট স্কিন বানানো হবে এবং বহু মূল্য বিলেতে চালান হবে। হাড় থেকে বোতাম হবে, কিছুই ফেলা যাবে না। গন্ডেরি, ভুকরি মারবেন? আমি ইসমে নেহি, রাজমি ফিরিয়া, আমার নাম কাটিয়ে দিন। শ্যাম, আপনি তো নিজে বলি দিচ্ছেন না। আচ্ছা, না হয় কুমড়ো বলির ব্যবস্থা করা যাবে। অটল, কুমড়োর চামড়া তো ট্যান হবে না, আয় কমে যাবে। কি হে বৈজ্ঞানিক, কুমড়োর খোসার একটা গতি করতে পারো? বিপিন, কস্টিক পটাশ দিয়ে বয়েল করলে বোধ হয় ভেজিটেবল স্যুপ হতে পারে, এক্সপেরিমেন্ট করে দেখব। গন্ডেরি, যো খুশি করো, আমার কি আছে, আমি থোড়া রোজ আপনা শেয়ার বিলকুল বেচে দেব। হিসাব করে দেখা হয়েছে যে কোম্পানির বাৎসরিক লাভ অন্তত 12 লক্ষ টাকা হবে এবং অনায়াসে 100% ডিভিডেন্ড দেওয়া যাবে। 30,000 শেয়ারের আবেদন পেলে অ্যালটমেন্ট হবে 70 শেয়ারের জন্য আবেদন করুন। বিলম্বে এই সুবর্ণ সুযোগ থেকে বঞ্চিত হবেন। গন্ডেরি, লিখে নিন, 2.5 লাখ টাকার শেয়ার বিক্রি হয়ে গেছে। আমি 1 লাখ নিব, বাকি 1.5 লাখ শ্যামবাবু, বিপিনবাবু, অটলবাবু সমান হিস্সা নেবেন। শ্যাম, পাগল আর কি, আমি আর বিপিন কোথা থেকে 50,000 বার করব? আপনারা না হয় বড়লোক আছেন। গন্ডেরি, আমি শালা রুপয়া ডালবো আর তুমি লোক মজ করবে? সে হবে না, সব কা জোখিম নিতে হবে। শ্যামবাবু মতলব সমঝলেন না? টাকা কেই দিব না, সব হাওলাতি থাকবে, ম্যানেজিং এজেন্ট মহাজন হবে। অটল, বুঝলেন শ্যামদা, আমরা সকলে যেন ম্যানেজিং এজেন্টদের কাছ থেকে খরচ করে নিজের নিজের শেয়ারের টাকা কোম্পানিকে দিচ্ছি, আবার কোম্পানি ওই টাকা ম্যানেজিং এজেন্টদের কাছে গচ্ছিত রাখছে। গাঁট থেকে 1 পয়সাও কেউ দিচ্ছে না,
টাকাটাতে কেবল খাতাপত্রে জমা থাকবে। শ্যাম: তারপর তাল সামলাবে কে? কোম্পানি ফেল হলে আমি মারা যাই আর কি, বাকি কলের টাকা দেব কোথা থেকে? গন্ডেরি: ডরেন কেন? শেয়ার পিচ তো अभी 2 টাকা দিতে হবে। 2.5 লাখ টাকা শেয়ারে सिर्फ 50,000 देना होए। प्रीमियम में सबचेয়ে দিব। সুবিস্তা হয়ে তো অর্ডার ভি শেয়ার ধরে রাখবো, বহুত মুনাফা হবে। चिमड़ीमल ब्रोकर से हम ही बंदोबस्त करीछि। 2-4 दफे हम लोग अपना अपनी शेयर लोके खेलबो, हम बदलाबो, दाम चढ़बे, बाजार गरम होबे, तखन सब कोई शेयर मांगबे, दाम का विचार करबे ना। कबिराजी की वचन सुनिए ঐশী গতি মনসার में जो गरर की ठाई। एक पड़ा सब गार में सोधे जात तेही बाट। मानी হচ্ছে संसार में लोग सब যেন ভেড়ার পাল। एक भेड़ा यदि खड्डे में गिर पड़े तो सब कोई उसी में घुसे। শ্যামবাবু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তারা ব্রহ্মচারী, তুমি জানো, আমিও নিমিত্ত মাত্র। তোমার কাজ তুমি উদ্ধার করে দাও মা, অধম সন্তানকে যেন মেরো না। गंडेरी: श्याम बाबू, उंदिल का कंपनी जो करना है कीजिए, उसके साथ घोइयर कारोबार भी लगाई दिन, टाका टाका लाभ। অটল: ঘই কি চিজ? গন্ডেরি: ঘই জানেন না? ঘিউ হচ্ছে असली चीज जो गाय भैंस बकरी का दूध से बने, और नकली जो है सो घई कहलाते। चर्बी, चीनाबादाम, तल और गाढ़ मिलाकर बनाया जाता। पर साल हम ही घोइयर का में 25,000 लगाई, 24.5 मुनाफा मिले। অটল: ওহ, বিস্তার সাপ মেরেছিলেন বলুন? गंडेरी: আর সাপ कहाँ से मिलबे, वो सब झूठ बात। অটল: अच्छा गंडार जी। गंडेरी: गंडार नहीं, गंडेरी। অটল: হ্যাঁ হ্যাঁ, গন্ডেরি জি, বেগ ইয়োর পাউন। আচ্ছা, আপনি তো নিরামিষ খান, ফোঁটা কাটেন, ভজন পূজনও করেন। গন্ডেরি: কেন করব না? আমি हर रोज गीते और रामचरितमानस पढ़ी, राम भवन भी करी। অটল: তবে অমন পাপের ব্যবসা করলে কি বলে? গন্ডেরি: পাপ? আমার কোনো পাপ হবে? ব্যবসা তো করে কাসেম আলী, আমি রহি কলকাতা, ঘই বনে হাতরস में, আমি না आँख से देखी ना कान से सूंगी, हनुमानजी करिया, আমি তো सिर्फ महाजन আছি, रुपया देकर खलास। सुद ली, मुनाफार आधा हिस्सा भी ली, यदि हमी टाका ना दी कासेम आली दूसरा धनी से लिबे, पाप হবে তো সালা কাসেম আলী কা হবে, हमार की। यदि फिन कुछ दोष लगे, जाने रणछोड़ जी, हमार पुण्य भी थोड़ा बहुत जमा আছে। एकदशी शिवरात रामनवमी में उपवास दान खैरात भी कुछ करी, 8 ठो धर्मशाला बनवाया, लिलुआ में
बाली में सौराफुली में। অটল, লিলুয়া ধর্মশালা তো আশরাফিলাল ঠুনঠুনবালা করেছে। গন্ডারি, কিয়েছে তো কি হইয়েছে, সবই তো উহি কিয়েছে, লেকিন বানিয়ে দিয়েছে কন, তদারক কন কিয়েছে, ঠিকাদার कौन লাগিয়েছে, सब আমি। আশরাফি আমার চচেরা ভাই লাগে। আমি সালাহ দিয়েছি, তবু না রুপয়া খরচ করেছি। অটল, মন্দ নয়, টাকা ঢাললো আশরাফি, পুণ্য হলো গন্ডেরির। গন্ডেরি, কোনো হবে না, 2-2 लाख रुपया हर जगह में खर्च दिया। जोड़िएते कितना हुए, उस पर कम से कम 5 रुपया दस्तूरी तो हिसाब कीजिए। हम तो बिल्कुल छोड़ दिया। अशरफी लाल का पुण्य यदि 16 लाख का होए, मेरा भी 80,000 মোতাবেক হোনা চাহতা। অটল, চমৎকার ব্যবস্থা, পুণ্যেরও দেখছি দালালি পাওয়া যায়। আমাদের শ্যামদা গন্ডেরিদা যেন মানিক জোর। গন্ডেরি, অটল বাবু, আপনি 2-4 अंग्रेजी किताब পড়িয়ে আমাকে ধর্ম কি শিখাবেন না। बंगाली धर्म जाने ना, 30 रुपया नौकरी करबे, 5 पैसार हरी लूट दिबे। हमार जात रुपया भी कमाए हिसाब से, पुण्य भी करे हिसाब से। আপনাদের রবীন্দ্রনাথ কি লিখেছেন, বৈরাগ সাধন মুক্তি সো, हमार नहीं। আমি এখন চলছি রেস খেলনে, कंट्री गेरिल घोड़े पर, आज 200-400 লাগিয়ে দিব। অটল, আমিও উঠি শ্যামদা, আর্টিকেলের মুসাবিটা রেখে যাচ্ছি, দেখে রাখবেন। প্রসপেক্টাস তো দিব্যি হয়েছে, একটু আধটু বদলে দেব এখন। পরশু আবার দেখা হবে, নমস্কার। বাগবাজারে গলির ভিতর রায় সাহেব তিনকড়িবাবুর বাড়ি, নিচের তলায় রাস্তার সম্মুখে নাতিবৃহৎ বৈঠকখানা। ঘরে গৃহকর্তা এবং নিমন্ত্রিতগণ গল্পে ব্যস্ত। ভেতর থেকে কখন খাবার ডাক আসবে তারই অপেক্ষা করছিলেন। আজ রবিবার, তারা নেই, বেলা অনেক হয়েছে। তিনকড়িবাবুর বয়স 60 বৎসর, ক্ষীণ দেহ, দাড়ি কামানো, শীর্ণ গোফে তামাকের ধোঁয়ায় পাকা খেজুরের রং ধরেছে। কথা বলার সময় আরশোলার দাঁড়ার মতো নড়ে। তিনি দৈব ব্যাপারে বড় একটা বিশ্বাস করেন না। প্রথম পরিচয়কে শ্যামবাবুকে বুজরুক সাব্যস্ত করেছিলেন, কেবল লাভের আশায় কোম্পানিতে যোগ দিয়েছেন। কিন্তু আজ কালীঘাট থেকে প্রত্যাগত সদ্য স্নাত শ্যামবাবুর অভিনব মূর্তি দেখে কিঞ্চিৎ আকৃষ্ট হয়েছেন। শ্যামবাবুর পরনে লাল চেলি গেরুয়া রঙের আলোয়ান, পায়ে বাঘের শিং তোলা জুতো, দাড়ি এবং চুল সাজি মাটির দ্বারা যথাসম্ভব ফাঁপানো এবং কপালে মস্ত একটা সিঁদুরের ফোঁটা। তিনকড়িবাবু তামাক টানার আড়ালে বলছিলেন, দেখুন স্বামীজি, হিসেবই হলো ব্যবসার সব। ডেবিট ক্রেডিট যদি ঠিক না থাকে আর ব্যালেন্স যদি মেলে, তবে সে জিনিসের কোনো ভয় নেই। শ্যামবাবু, আজ্ঞে, বড় যথার্থ কথা বলেছেন। সেজন্যই তো আমরা আপনাকে চাই। আপনাকে আমরা মধ্যে মধ্যে এসে বিরক্ত করব, হিসেব সম্বন্ধে পরামর্শ নেব। তিনকড়ি, বিলক্ষণ, বিরক্ত হব কেন? আমি সমস্ত হিসেব ঠিক করে দেব। মিটিংগুলো একটু ঘন ঘন করবেন,
না হয় ডিরেক্টরস ফি বাবদ কিছু বেশি খরচা হবে। দেখুন, অডিটার আমি বুঝি না। আরে বাপু, নিজের জমা খরচ যদি নিজে না বুঝলি, তবে বাইরের একটা অর্বাচীন ছোকরা এসে তার কি বুঝবে? ভারী আজকাল সব বুক কিপিং শিখছেন। সে কি জানেন, একটা গোলক ধাঁধা, কেউ যাতে না বোঝে তারই চেষ্টা। আমি বুঝি রোজ কত টাকা এলো, কত খরচ হলো, আর আমার মজুদ রইল কত। আমি যখন আমরাগাড়ি সাবডিভিশনের ট্রেজারির চার্জে, তখন এক নতুন কলেজ পাস গোপকা মানু ডেপুটি এলেন আমার কাছে কাজ শিখতে। সে ছোকরা কিছুই বোঝে না, অথচ অহংকারে ভরা, আমার কাজে গলদ ধরবার আস্পর্ধা। শেষে লিখলুম কোলঢাম সাহেবকে যে, হুজুর, তোমরা রাজার জাত, দুগা দাও তাও সহ্য হয়, কিন্তু দেশি ব্যাঙাচির লাথি বরদাস্ত করব না। আমাকে পিঠ চাপড়ে হেসে বললেন, ওয়েল তিনকড়ি বাবু, তুমি হলে কতকালে সিনিয়র অফিসার, একজন ইয়াং চ্যাপ তোমার কদর কি বুঝবে? তারপর দিলেন আমাকে নওগাঁয়ে গাজাগোলার চার্জে বদলি করে। যাক সে কথা। দেখুন, আমি বড় বড় লোক জবরদস্ত হাকিম বলে আমার নাম ছিল। মন্দির টন্দির আমি বুঝি না, কিন্তু একটি আধলাও কেউ আমাকে ফাঁকি দিতে পারবে না। রক্ত জল করা টাকা আপনার জিম্মায় দিচ্ছি, দেখবেন যেন। শ্যাম, সে কি কথা, আপনার টাকা আপনারই থাকবে, আর শতগুণ বাড়বে। এই দেখুন না, আমি আমার যথা সর্বস্ব পৈতৃক 50,000 টাকা এতে ফেলেছি। আমি না হয় সর্বত্যাগী সন্ন্যাসী, অর্থের প্রয়োজন নেই, লাভ যা হবে মায়ের সেবাতেই ব্যয় করব। বিপিন আর এই অটল ভায়াও প্রত্যেকে 50,000 ফেলেছেন। গন্ডেরই 1,00,000 টাকার শেয়ার নিয়েছে। সে মহা হিসেবি লোক, লাভ নিশ্চিত না জানলে কি নিত? তিনকড়ি, বটে বটে, শুনে আশ্বাস হচ্ছে। আচ্ছা, একবার কোলঢাম সাহেবকে কনসাল্ট করলে হয় না? অমন সাহেব আর হয় না, ঠাঁই হয়েছে। চাকর আসিয়া খবর দিল, উঠতে আজ্ঞা হোক ব্রহ্মচারী মশাই, আসুন অটলবাবু, চলো হে বিপিন। তিনকড়িবাবু সকলকে অন্দরের বারান্দায় আনলেন। শ্যামবাবু বললেন, করেছেন কি রায় সাহেব, এ যে রাজসূয় যজ্ঞ, কই আপনি বসবেন না? তিনকড়ি, বাতে ভুগছি, ভাত খাইনি, দুখানা সুজির রুটি বরাদ্দ। শ্যাম, আমি একটি ফেতকারিনী তন্ত্রোক্ত কবচ পাঠিয়ে দেব, ধারণ করে দেখবেন। শাক ভাজা, কলাইয়ের ডাল, এটা কি দিয়েছেন ঠাকুর? এঁচোড়ের ঘন্ট? বেশ বেশ, শোধন করে নিতে হবে। পাকা কলা আর গরুর ঘি বাড়িতে হবে কি? আয়ুর্বেদে আছে, পঞ্চে কদলং কদলে ঘৃতম, কদলী ভক্ষণে পঞ্চের দোষ নষ্ট হয়, আবার ঘৃতের দ্বারা কদলীর শৈত্যগুণ দূর হয়। পুঁটি মাছ ভাজা, বাহ, রহিতাদপি রোচকা, পুণ্টিকা সদ্য ভার্তিতা। এটা কিসের অম্বল বললেন? কামরাঙা? সর্বনাশ, তুলে নিয়ে যাও। গত বছর শ্রীক্ষেত্রে গিয়ে ওই ফলটি জগন্নাথ প্রভুকে দান করেছি। অম্বল জিনিসটা আমার সয়ও না,
শ্লেষার ধাত কি না! উফ উফ উফ! প্রাণায় আপনায় সোপানায় সোয়াহা। স্মরণে পদ্ম নাভঞ্চ ভোজনে তু জনার্দনাম। আরম্ভ করো হে অটল। অটল: আরম্ভের ব্যবস্থা যা দেখছি তাতে বাড়ি গিয়ে খুন নিবৃত্তি করতে হবে। 3 কড়ি: আচ্ছা ঠাকুরমশাই, আপনাদের তন্ত্রশাস্ত্রে এমন কোনো প্রক্রিয়া নেই যার দ্বারা লোকের মান মর্যাদা বৃদ্ধি পেতে পারে? শ্যাম: অবশ্য আছে। যথা কুলাবর্ণে অমনিনা মানদেন, অর্থাৎ কুলকুণ্ডলিনী জাগ্রতা হলে অমানী ব্যক্তিকেও মান দেন। কেন বলুন তো? 3 কড়ি: সে একটা তুচ্ছ কথা। কি জানেন, কোলহাম সাহেব বলেছিলেন সুবিধে পেলেই লাল সাহেবকে ধরে আমায় বড় খেতাব দেওয়াবেন। বারবার তো রিমাইন্ড করা ভালো দেখায় না, তাই ভাবছিলুম যদি তন্ত্রমন্ত্রে কিছু হয়। মানি না যদিও, তবু। শ্যাম: মানতেই হবে, শাস্ত্র মিথ্যা হতে পারে না। আপনি নিশ্চিন্ত থাকুন, এই বিষয়ে আমার সমস্ত সাধনা নিয়োজিত করব। তবে সদ্গুরু প্রয়োজন, দীক্ষা ভিন্ন এসব কাজ হয় না। গুরু আবার যে সে হলে চলবে না। খরচটা আমি যথাসম্ভব অল্পেই চালাতে পারবো। 3 কড়ি: দেখা যাবে এখন। আচ্ছা, আপনাদের অফিসের তো বিস্তর লোকজন দরকার হবে, তা আমার একটি শালিপো আছে, আর তার একটা হিল্লে লাগিয়ে দিতে পারেন? বেকার বসে বসে আমার অন্ন ধ্বংস করছে। লেখাপড়া শিখলে না, কুসঙ্গে মিশে বিগড়ে গেছে। একটা চাকুরি জুটলে বড় ভালো হয়। ছোকরা বেশ চটপটে আর স্বভাব চরিত্র বড় ভালো। শ্যাম: আপনার শালিপো? কিচ্ছু বলতে হবে না, আমি তাকে মন্দিরের হেড পান্ডা করে দেবো। এমনি গোটা 15 দরখাস্ত এসেছে, তার মধ্যে 5 জন গ্র্যাজুয়েট। তা আপনার আত্মীয়ের ক্লেম সবার উপরে। 3 কড়ি: আর একটি অনুরোধ, আমার বাড়িতে একটি পুরনো কাঁসর আছে, একটু ফেটে গেছে, কিন্তু আদত খাঁটি কাঁসা। এই জিনিসটা মন্দিরের কাজে লাগানো যায় না? সস্তায় দেব। শ্যাম: নিশ্চয় নেব। ওসব সেকেলে জিনিস কি এখন সহজে মেলে? গণ্ডেরির ভবিষ্যৎবাণী সফল হয়েছে। বিজ্ঞাপনের জোরে এবং প্রতিষ্ঠা ত্রিগণের চেষ্টায় সমস্ত শেয়ারই বিলি হয়ে গেছে। লোকে শেয়ার নেবার জন্য অস্থির। বাজারে চড়া দামে বেচাকেনা হয়েছে। অটলবাবু বললেন, আর কেন শ্যামদা, এইবার নিজের শেয়ার সব ঝেড়ে দেওয়া যাক। গণ্ডেরি তো একটু একচোট মারলে, আজকে ডবল দর, 2 দিন পরে কেউ ছোঁবেও না। শ্যাম: বেচতে হয় বেচো, মোদ্দা কিছু তো হাতে রাখতেই হবে, নইলে ডিরেক্টর হবে কি করে? অটল: ডিরেক্টরই আপনি করুনগে, আমি আর হাঙ্গামায় থাকতে চাইনি। সিদ্ধেশ্বরী কৃপায় আপনার তো কার্যসিদ্ধি হয়েছে। শ্যাম: এই তো সবে আরম্ভ। মন্দির, ঘরদোর, হাট বাজার সবই তো বাকি, তোমাকে কি এখন ছাড়া যায়? অটল: থেকে আমার লাভ, পেটে খেলে পিঠে সয়। এখন তো ব্রাদার ইন ল কোম্পানির মরশুম চলল, আমাদের এইখানে শেষ। শ্যাম: আরে ব্যস্ত হও কেন, এক যাত্রায় কি পৃথক ফল হয়? সন্ধেবেলা যাব এখন।
তোমাদের বাড়িতে, গন্ডেরিকেও নিয়ে যাব। 1.5 বছর কেটে গিয়েছে। ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল কোম্পানির অফিসে ডিরেক্টরগণের সভা বসেছে। সভাপতি তিনকড়িবাবু টেবিলে ঘুষি মেরে বলছেন, আহ আহ আমি জানতে চাই টাকা সব গেল কোথায়? আমার তো বাড়িতেই টেকা ভার, সবাই এসে তাড়া দিচ্ছে। কয়লাওয়ালা বলে তার 25,000 টাকা পাওনা, ইট খোলার ঠিকাদার বলে 12,000, তারপর ছাপাখানা, ওলা, সারপার কোম্পানি, কুণ্ডু মুখুজ্জে, আরও কত কে আছে। বলে আদালতে যাব, মন্দিরের কোথায় কি ঠিক নেই, তার মধ্যে 2 লাখ টাকা ফুঁকে গেল। সে ভণ্ড জোচ্চোরটা গেল কোথায়? শুনতে পাই ডুব মেরেছে, অফিসে বড় একটা আসে না। অটল ব্রহ্মচারী বলেন, মা তাকে অন্য কাজে ডাকছেন, এদিকে আর তেমন মন নেই। আজ তো মিটিংয়ে আসবেন বলেছেন। বিপিন বললেন, ব্যস্ত হচ্ছেন কেন স্যার? এই তো ফর্দ রয়েছে, দেখুন না, জমি কেনা, শেয়ারের দালালি, প্রিলিমিটারি এক্সপেন্সেস, ইট তৈরি, এস্টাবলিশমেন্ট, বিজ্ঞাপন, অফিস খরচ। 3 চোপড়াও ছোকরা, চোরের সাক্ষী গাঁটকার। এমন সময় শ্যামবাবু এসে উপস্থিত হলেন। বললেন, ব্যাপার কি? 3 ব্যাপার আমার মাথা, আমি হিসেব চাই। শ্যাম, বেশ তো, দেখুন না হিসেব, বরঞ্চ একদিন গোবিন্দপুরে নিজে গিয়ে কাজকর্ম তদারক করে আসুন। 3 হ্যাঁ, আমি এই বাতের শরীর নিয়ে তোমার ধ্যারে গোবিন্দপুরে গিয়ে মরি আর কি? সে হবে না, আমার টাকা ফেরত দাও। কোম্পানি তো যেতে বসেছে, শেয়ার হোল্ডাররা মার মার কাট করছে। শ্যামবাবু কপালে যুক্ত কর ঠেকিয়ে বললেন, সকলই জন্মদাতার ইচ্ছা। মানুষ ভাবে এক, হয় আর এক। এতদিন তো মন্দির শেষ হওয়ারই কথা, কতগুলো অজ্ঞাতপূর্ব কারণে খরচ বেশি হয়ে গিয়ে টাকার অনটন পড়েল। তাতে আমাদের আর অপরাধ কি? কিন্তু চিন্তার কোনো কারণ নেই, ক্রমশ সব ঠিক হয়ে যাবে। আরেকটা কলের টাকা তুললেই সমস্ত দেনা শোধ হয়ে যাবে, কাজও এগোবে। গন্ডেরি বলল, और টাকা কই দিবে না, আপকো থোড়াই বিশ্বাস করবে? শ্যাম, বিশ্বাস না করে নাচার। আমি দায়মুক্ত, মা যেমন করে পারেন নিজের কাজ চালিয়ে নিন। আমাকে বাবা বিশ্বনাথ কাশিতে টানছেন, সেখানেই আশ্রয় নেব। 3 তবে বলতে চাও কোম্পানি ডুবলো? গন্ডেরি, 20 হাত পানি। শ্যাম, আচ্ছা 3 বাবু, আমাদের ওপর যখন লোকের এতই অবিশ্বাস, বেশ তো, আমরা না হয় ম্যানেজিং এজেন্সি ছেড়ে দিচ্ছি। আপনার নাম আছে, সম্ভ্রম আছে, লোকেও শ্রদ্ধা করে। আপনি ম্যানেজিং ডিরেক্টর হয়ে কোম্পানি চালান না। অটল, এইবার পাকা কথা বলেছেন। 3 হ্যাঁ, আমি বদনামের বোঝা ঘাড়ে নিই, আর ঘরের খেয়ে বুনো মোষ তাড়াই। শ্যাম, বেগার খাটবেন কেন? আমি এই মিটিংয়ে প্রস্তাব করছি যে রায় সাহেব শ্রীযুক্ত 3 ব্যানার্জি মহাশয়কে মাসিক 1,000 টাকা পারিশ্রমিক দিয়ে কোম্পানি চালাবার ভার অর্পণ করা হোক। এমন উপযুক্ত কর্মদক্ষ লোক আর কোথায়? আর আমরা যদি ভুলচুক করেই থাকি, তার দায়ী তো আর আপনি হবেন না। 3 তা 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 আমি চট করে কথা দিতে পারিনি, ভেবেচিন্তে দেব। অটল, আর দ্বিধা করবেন না রায় সাহেব, আপনি এখন ভরসা। শ্যাম, যদি অভয় দেন তো আর একটি নিবেদন করি। আমি বেশ বুঝেছি, অর্থ হচ্ছে সাধনের অন্তরায়। আমার সমস্ত সম্পত্তি বিলিয়ে দিয়েছি,
কেবল এই কোম্পানির ১৬০০ খানেক শেয়ার আমার হাতে আছে, তাও সৎপাত্রে অর্পণ করতে চাই। আপনি সেটা নিয়ে নিন, প্রিমিয়াম চাই না। আপনি কেনা দাম ৩২০০ টাকা মাত্র দিন। ৩ হ্যাঁ, ভালো করে আমার ঘাড় ভাঙলার মতলব? শ্যাম: ছি ছি, আপনার ভালোই হবে, না হয় কিছু কম দিন, ২৪০০, ২০০০। ৩ এক করাও নয়। শ্যাম: দেখুন, ব্রাহ্মণ হতে ব্রাহ্মণের দান প্রতিগ্রহ নিষেধ, নইলে আপনার মতো লোককে আমার অমনি দেবার কথা। আপনি যৎকিঞ্চিৎ মূল্য ধরে দিন, ধরুন ৫০০ টাকা। ট্রান্সফার ফর্ম আমার প্রস্তুতি আছে, নিয়ে এসো তো বিপিন। ৩ আমি এ ৮০ টাকা দিতে পারি। শ্যাম: তথাস্তু, বড়ই লোকসান হলো, কিন্তু সকলই মায়ের ইচ্ছা। গণ্ডেরি: বাহা, ৩ বাবু, বহুত কিফায়াত হুয়া। ৩ বাবু পকেট থেকে মানিব্যাগ বের করে সদ্যপ্রাপ্ত পেনশনের টাকা থেকে ৮খানা আনকোড়া ১০ টাকার নোট সন্তর্পণে গুনে দিলেন। শ্যামবাবু পকেটস্থ করে বললেন, তবে এখন আমি আসি, বাড়িতে সত্যনারায়ণের পূজা আছে। আপনি কোম্পানির ভার নিলেন, এই কথা স্থির। শুভমস্তু, মা দশভুজা আপনার মঙ্গল করুন। শ্যামবাবু প্রস্থান করলে ৩ ঈষৎ হেসে বললেন, লোকটা দোষে গুণে মানুষ। এদিকে যদিও হামবগ, কিন্তু মেজাজটা দিলদরিয়া। কোম্পানির ঝক্কিটা তো এখন আমার ঘাড়ে পড়ল। কমাস বাতে পঙ্গু হয়ে পড়েছিলুম, কিছুই দেখতে পারিনি, নইলে কি কোম্পানির অবস্থা এমন হয়? যা হোক, উঠে পড়ে লাগতে হলো। আমি লেফাফা দুরস্ত কাজ চাই, আমার কাছে কারো চালাকি চলবে না। গণ্ডেরি: আপনি কিছু তকলিফ করতে হবে না, কোম্পানি তো ডুব গিয়া, আপকো ভি ছুটি। ৩ তাহলে কি বলতে চাও, আমার মাসারাটা? गौंडेरी: हा हा, तुम भी रुपया लोगे, कहाँ से मिलबे, मतलाओ। 3 बाबू, श्याम बाबू का कारोबारी नहीं समझा, 90,000 रुपया कंपनी का देना, 2 रोज बाद लिक्विडेशन, लिक्विडेटर सेकेंड कल आदाय करबे, तबु देना शुधबे। ৩ বলো কি, আমি আর ১ পয়সাও দিচ্ছি না। গণ্ডেরি: আলবাত দিবেন, গভর্নমেন্ট কান পকড়ে আদায় করবে, আইন ऐसी है। ৩ আরও টাকা যাবে? সে কত? অটল: আপনার একলার নয়, প্রত্যেক অংশীদারকেই শেয়ার পিছু ফের ২ টাকা দিতে হবে। আপনার পূর্বে ২০০ শেয়ার ছিল, আর শ্যামদার ১৬০০, আজ নিয়েছেন। এই ১৮০০ শেয়ারের ওপর আপনাকে ৩৬০০ টাকা দিতে হবে। দেনা শোধ, লিকুইডেশনের খরচা সমস্ত চুকে গেলে শেষে সামান্য কিছু ফেরত পেতে পারেন। ৩ তোমাদের কত গেল? গণ্ডেরি বুড়ো আঙুল দেখিয়ে বললেন, कुछ भी नहीं, कुछ भी नहीं। अरे আমাদের ঝর্তি পড়তি শেয়ার তো সব শ্যামবাবু নিয়েছিল, আজ আপনাকে বিক্রি করেছে। ৩ চোর চোর চোর, আমি এখনই বিলেতে কোলঢাম সাহেবকে চিঠি লিখছি। অটল: তবে আমরা এখন উঠি, আমাদের তো আর শেয়ার নেই, কাজেই আমরা এখন ডিরেক্টর নই, আপনি কাজ করুন। চলো গণ্ডেরি। ৩ গণ্ডেরি:
রাম রাম রাম। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আজকে আমরা পাঠ করলাম পরশুরামের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। এরপর দেখা হবে পরবর্তী গল্পে। নমস্কার।